কথা প্রেজেন্স, সঠিক সময় সঠিক কথা। গ্রিন টিভির এই অনুষ্ঠান আপনারা দেখছেন। আমরা গত পর্বে ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতির উপরে আলোচনা করেছি। আমরা দেখেছি আলোচনা করে যে আসলে এক অবারিত সম্পদ, সম্ভাবনা কাজে লাগছে না এখনো পর্যন্ত। আহ, কারণ ওই পরিকল্পনাটা তৈরি হয়েছে, কিন্তু সেই পরিকল্পনাগুলো কার্যকর হচ্ছে না। আমরা গতবার শেষ করেছিলাম বন্দরকে কেন্দ্র করে সিঙ্গাপুরের অর্থনীতি গড়ে ওঠা, মাছকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার অর্থনীতি গড়ে ওঠা, সিউইডকে কেন্দ্র করে জাপানের অর্থনীতি গড়ে ওঠা। কাজেই ট্যুরিজমকে কেন্দ্র করে এই ইন্দোনেশিয়ার এই বালি, থাইল্যান্ড, এই অঞ্চলের সবাই, ভিয়েতনাম, তারা বিরাট অর্থনীতি গড়ে তুলছে। তো আমরা আজকে আমাদের অতিথি রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খোরশেদ আলম, নৌবাহিনীর থেকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সীমানা নির্ধারণের যে জটিলতা ছিল সেগুলোর নিরসনের জন্য আপনাকে অভিনন্দন জানাই, যে একটা বড় কাজ হয়েছে। আমরা এখন একটু জানতে চাই যে আসলে এই যে ইন্দোনেশিয়া অথবা জাপান অথবা সিঙ্গাপুর, তারা যে এই জিনিসগুলোকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে তাদের অর্থনীতির পরিকল্পনা করলো, আমাদের দেশে এই এই ক্ষেত্রে পরিকল্পনা করতে হলে শুরুটা কিভাবে করা? ধন্যবাদ ভাই। আমি আপনাকে প্রথম থেকেই কয়েকটা একেবারেই বলে নেই যে আমরা মাছ নিয়ে আলাপ করেছি, কিন্তু দেখেন আমাদের দেশের ভিতরে কিন্তু মাছ চাষ হয় ফ্রেশ ওয়াটার দিয়ে, কিন্তু এই মাছ চাষটা আমরা সাগরেই করতে পারি। সাগরে যদি করা যায়, যেটা কেজ কালচারিং বলে, কেজ গার্ডেন, যেটা হ্যাঁ। চীন করতেছে, ইভেন কি সিঙ্গাপুর করতেছে, জানেন সিঙ্গাপুরের ছোট্ট একটা সাগর, সেখানেও তারা সিবাস চাষ করে, অথচ আমাদের এখানেও সিবাস আছে। কাজে আমাদের এই পুরা চক্রটাকে, মানে আমাদের বর্তমান যে ব্যবস্থাপনা, এটাকে আমূল পরিবর্তন করে এটাকে মেরিকালচার বলে, মানে সামুদ্রিক চাষ, এই মাছ চাষ। মেরিকালচার শব্দটাই আমি এই সাম্প্রতিক এগুলো জি, করতে গিয়ে শিখলাম যে মেরিকালচার একটা শব্দ আছে, মেরিন ম্যারিন কালচার। কালচার। জি, তো এইটা যদি আমরা হ্যাঁ, করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রতি বছর আপনার আইডিয়া থাকবে কত মাছ আমরা তৈরি করতে পারবো, কত মাছ আমরা বিক্রি করতে পারবো, কত মাছ আমাদের দেশের লোকের জন্য, চাহিদার জন্য দরকার। এটা একটা বড় সেক্টর। আর কিছুটা আপনি বললেন যে যে, সিঙ্গাপুরের কথা, যে তারা কন্টেইনার কাউন্ট করছে তাদের মন্ত্রী। আসলে দেখেন আমাদের বন্দর, মংলা বন্দর, এটা 130 কিলোমিটার একটা নদীর পাড়ে। এখানে 6 থেকে 6.5-7 মিটারের জাহাজ বেশি আসতে পারে না। আমরা পায়রা বন্দর করেছি, এখানেও কিন্তু একই, 6 মিটারের বেশি জাহাজ আসে না, যদিও প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। এটা 10 মিটার থাকার কথা, কিন্তু এটা থাকে না, এটা থাকবেও না, কারণ সাগরের পানি এই চ্যানেলের উপর দিয়ে আসা যাওয়া করে, জোয়ার ভাটার পানি। কাজে এটা ভরাট হয়ে যায়, এটা ড্রেজিং করে এটা রাখা খুব মুশকিল। চট্টগ্রাম বন্দর সব থেকে পুরো 1884 সালের বন্দর, কিন্তু এখানেও 9.5 মিটারের বেশি, ড্রাফটের বেশি জাহাজ আসতে পারে না। 9.5 মিটার মানে আপনি 3,000 কন্টেনার নিয়ে আসতে পারেন। একটা বন্দর এখন হতেছে যে জাপানের সহায়তা, যেটাকে মাতার বাড়িতে, সেখানে আপনার 14 মিটার পানি আছে, এবং 16 মিটার হয়তো করা হবে আগামী 2-3 বছরের ভিতরে। তাহলে আপনি বলতে পারেন যে আমাদের 10 থেকে 12 হাজার কন্টেনার নিয়ে আসতে পারে। মানে চট্টগ্রাম যেটা 3,000, এটা 10 থেকে 12 হাজার কন্টেনার, স্টিল হয়তো 4টা জাহাজের কন্টেনার একবারে চলে আসবে। আমাদের জন্য এটা মানে আর্থিকভাবে সাশ্রয়ী হবে, কিন্তু আমাদের ইফিসিয়েন্সি ওয়াইজ একটু আমাদের কর্মযোগ্যতাটা বাড়াতে হবে, কারণ আমাদের চট্টগ্রাম বন্দর কিন্তু চিপেস্ট পোর্ট না ভাই। চিপেস্ট পোর্ট এই অঞ্চলে হলো কলম্বো। কাজে আমাদের যে চার্জেস আমরা নেই, বা মানুষের যে গাফলতির কারণে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়, বা অন্যান্য কারণগুলো আছে আমাদের এখানে, বা জাহাজ বসে থাকে তাতে খরচ বেড়ে যায়, এগুলো আমাদেরকে আরেকটু হয়তো খেয়াল করতে হবে, তাহলে আমরা আকৃষ্ট করতে পারবো। আরেকটা জিনিস আমাদের এখানে হয় যে চট্টগ্রাম বন্দরে বা মংলা বন্দরে জাহাজ আসলে আমরা কিন্তু এখানে বাংকার দিতে পারি না, মানে তেল দেওয়া যায় না। পানি আমরা দিতে পারি, কোনো জাহাজে তেল নিতে পারে না এখান থেকে। এটা কিন্তু আজকে না, স্বাধীনতার পর থেকেই। অথচ আপনি যদি ধরেন, মনে করেন একটা জাহাজ যখন ইজিপ্ট থেকে আসবে, যদি সে আমাদের চট্টগ্রাম বন্দরে আসে, কিন্তু তেল নিতে পারবে না, তেল শেষ হয়ে গেলে তার কি করবে? বাধ্য হয়েছে সরাসরি হয়তো সিঙ্গাপুর চলে যাবে তেল বা নিতে ইরানের পারে চলে না যাবে। কেন? কারণ এটা কি কোনো... আমাদের এখানে কোনো ব্যবস্থাই নেই তেল বিক্রি করার কোনো জাহাজে, এই আচ্ছা, ব্যবস্থা গড়ে ওঠে নেই। অথচ প্রত্যেকটা বড় বড় পোর্টে এটাকে বাংকার বলা হয়,
যে বাংকার মানে তেল এবং পানি দুইটাই দেওয়ার সুবন্দোবস্ত থাকে, কিন্তু আমাদের এখানে এই ব্যবস্থাটা এখন পর্যন্ত গড়ে ওঠে নাই। এটা একটা সমস্যা। আরেকটা হলো যে আরেকটা জিনিস আমাদের এখানে যে বলা দরকার, যে দেখেন আমরা একটা সিঙ্গেল পয়েন্ট মোরিং করেছি এই মহেশখালীতে। মহেশখালী থেকে সিঙ্গেল পয়েন্ট মোরিং করে মহেশখালী এই মাদারবাড়ি পোর্টে দুইটা তেলের ট্যাঙ্কও আমরা করেছি। 2 লাখ টনের মতো তেল ওখানে রাখা যাবে, এবং ওখান থেকে একটা পাইপলাইন দিয়ে ইস্টার্ন রিফাইনারিতে 110 কিলোমিটার লম্বা, আবার 110 কিলোমিটার যাওয়ার জন্য তেল ওখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে নেওয়াও যাবে। পাইপলাইনও করেছি, কিন্তু এইটা ধরেন আজকে প্রায় 2-2.5 বছর হয়ে গেছে কমপ্লিট, কিন্তু পরিচালনার অভাবে মানে শুধুমাত্র কন্ট্রাক্টর নিয়োগ করা হয়নি বলে এটা কিন্তু বসে আছে। এটা কি প্রাইভেটলি? না, এটা সরকারের। সরকারের? সরকারের, সরকারের কিন্তু কোন এটা পরিচালনার জন্য কোন একটা কোন অথরিটি লাগবে। মন্ত্রণালয়ের আন্ডারে? আমাদের তেল গ্যাস মিনারেল মন্ত্রণালয়ের আচ্ছা, আন্ডারে। আচ্ছা। তো কাজে আমরা যদি এটাকে চালু করে দেই এই সিঙ্গেল পয়েন্ট মুরিংটা, তাহলে কিন্তু আমাদের 2 লক্ষ টনের মতো অতিরিক্ত তেল আমাদের দেশে রিজার্ভ রাখার একটা ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের দরকার, আমাদের এখন কিন্তু নাই। আমাদের এখন মাত্র 13 লাখ টন তেল আমরা রাখতে পারি, যেটা আমাদের মোট 3 থেকে 4 মাসের প্রয়োজন, কিন্তু এটা বাড়ানো যেতে পারে। আমি আরেকটা প্রস্তাব আপনাকে দেই ভাই, যে আমাদের পশ্চিম অঞ্চলে কিন্তু কোনো রিফাইনারি নাই, আমাদের একটাই রিফাইনারি চিটাগাঙ্গে। চিটাগাং। কিন্তু আমরা যদি মংলা বন্দর বা আমাদের মংলা ইপিজেডে যদি একটা বড় রিফাইনারি করি, তাহলে আরেকটা সিঙ্গেল পয়েন্ট মোরিং আমরা করতে পারি। আমাদের একটা জায়গা আছে কটকা, যে জায়গাটা সুন্দরবনে, সুন্দরবনে। কটকা থেকে 22 কিলোমিটার দূরে, 22 কিলোমিটার দূরে এমন একটা খাদ আছে বা ক্যানিয়ন আছে বা নদী আছে সাগরের নিচে, যেটার পানি এখানে যদি 100 ফিট হয়, আপনি এক পা সামনে দেবেন, পানি হবে 1500 মিটার। তার মানে ওই জায়গায় 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টন তেল নিয়ে একটা জাহাজ আসতে পারবে। কাজে ওখানে যদি একটা সিঙ্গেল পয়েন্ট মুরিং করা হয়, তাহলে 130-40 কিলোমিটার পাইপলাইন দিয়ে মংলা বন্দরের রিফাইনারি এখানে আসতে পারে, এবং ওখান থেকে তেলটা তাহলে আমাদের পশ্চিম এলাকায় সরবরাহ করতেও সুবিধা আচ্ছা, হবে। আপনি যেহেতু বলছেন, তার মানে তো এগুলো স্টাডি করা আছে। জি জি, এগুলো তো এবং মোটামুটি ভাবে। এবং এগুলো ওই জ্বালানি মন্ত্রণালয়ে নিশ্চয়ই আছে। জি জি, কিন্তু কোনো অবশ্যই। মানে কোনো প্রজেক্ট কি এই ধরনের না, এখন পর্যন্ত হয়েছে? এই ধরনের অথবা কোনো প্রজেক্ট নেওয়া হয় নাই, কিন্তু সোয়াচ অফ নো গ্রাউন্ডটা খুবই আইডিয়াল আমাদের জন্য। যেহেতু একবার তেল আনলে আমাদের 10টা জাহাজের, এখন আমরা যে তেল আনি ধরেন বড়জোর 50,000 টন, 60,000 টন, 1 লাখ টনের জাহাজ এখন পর্যন্ত আসে নাই। অথচ এখানে আমরা 2.5-3 লাখ টনের জাহাজও আনতে পারি, এবং পাইপলাইন দিয়ে তেল বাগেরহাটে মংলা বন্দরে আনা সম্ভব। এইটার আমাদের একটা প্রয়োজন আছে এখানে একটা কাজ করা, তাহলে দেশের আচ্ছা, সোয়াচ অফ নো পশ্চিমাঞ্চল। গ্রাউন্ড এটা একটু ব্যাখ্যা করেন তো। কারণ সোয়াচ অফ নো গ্রাউন্ডটা হলো ভাই, এটা একটা মানে কটকা থেকে 22 কিলোমিটার দূরে এরকম একটা খাদ, যে পানি মানে নদী বলতে পারেন, সাগরের নিচে একটা নদীর মতো। এটার গভীরতা এত বেশি যে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, পানি 100 ফিট, এক পা সামনে দিবেন, পানি হবে 1500 মিটার, 1200 মিটার, এত গভীর। এবং এটা 7 কিলোমিটার ওয়াইড এবং 3000 কিলোমিটার লম্বা। মানে আমাদের এটা আল্লাহ তাআলারই সৃষ্টি। কেন সৃষ্টি হয়েছে, যে আমাদের যে পলি মাটিটা আসে প্রত্যেক বছর 2 বিলিয়ন টনের বেশি, তার 40-45 ভাগ এই খাদ দিয়ে, এই নদী দিয়ে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে চলে যায়, আমাদের এখানে থাকে না। থাকলে হয়তো আমাদের আরো জায়গা আমরা আরো বৃদ্ধি করতে পারতাম। ন্যাচারাল প্রসেস। এবং এই যে পানি আসা যাওয়া করে, এটা কিন্তু ওই পায়রা বন্দরের উপর দিয়ে এই পানিটা আসা যাওয়া করে, জোয়ার ভাটার পানিটা, যে কারণে পায়রা বন্দরের চ্যানেলটা এই আপনার গভীর বারবার ড্রেজিং করলেও। পায়রা বন্দরের প্রশ্নটা যখন আমরা শুনেছি যে এটা একটা ডিপ সি পোর্ট হবে, সেটা কি সোয়াচ অফ নো গ্রাউন্ডের এই চিন্তা থেকে করা হয়েছিল নাকি? না, এইটা করা হয়েছিল যে 10 মিটার তারা গভীরতা করবে, 10 মিটার করলে চিটাগাং হলো 9 বা 9.5, 10 মিটার করলে গভীরতা বন্দর হলো। কিন্তু যেহেতু পায়রা বন্দরটা করা হয়েছে আগে, বন্দর গেজেট হয়েছে আগে, স্টাডি হয়েছে পরে, স্টাডি করে তখন যখন দেখছে বা এটা যে হবে না, এটা পরে বোঝা গেছে আর কি। এবং এর প্রমাণ তো এটাই যে 15,000 কোটি টাকা খরচ হয়ে গেছে, এখন পর্যন্ত হয় নাই। আমরা আসি ভাই আরেকটু অন্য জায়গাতে, ধরেন মনে করেন আমাদের সুন্দরবন, আল্লাহ তাআলার দেওয়া আমাদের 6,000 হেক্টর সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের এখানে আছে। অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট আমাদের যে দুইটা কাজ করে, যে আমরা কাজগুলি এখন পর্যন্ত ঠিক মতো আমরা ভালোভাবে, যেমন ম্যানগ্রোভের যে রুটটা তো পানির উপরে ভেসে ওঠে, হ্যাঁ। এটাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ধরে রাখে। তার মানে কার্বন ডাইঅক্সাইড একবার যখন রুটে লেগে যায়, 2000 বছর এটা রুটে ধরা থাকে। তার মানে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের যে অ্যাডাপ্টেশন মেজার্স দরকার আমাদের দেশে, অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা করে রাখতেছে। প্লাস আমাদের সামুদ্রিক যে সাইক্লোনগুলো হয়, এই সাইক্লোনের জন্য একটা বাফার হিসেবে কাজ করে। এবং সবশেষে এই ম্যানগ্রোভ ফরেস্টে যে ধরনের মাছগুলো ডিম পারে,
এরা কিন্তু ম্যানগ্রোভ না থাকলে আর ডিম অন্য জায়গায় পারবে না। কাজে আমাদের যে ম্যানগ্রোভ কাভারেজটা যদি আমরা প্রত্যেক বছর আরো বাড়াইতে পারি এই ব্লু ইকোনমির আন্ডারে, তাহলে কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য কাজ দিবে, প্লাস ওই মাছ সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমাদেরকে এই যে সাইক্লোনের সময় ঘরবাড়িও ভাঙবে না। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানটা আলাপচারিতার কাজে একটু অন্যরকম। আমার মনে হয় যে আপনারা বিরক্ত হবেন না। কারণ হচ্ছে যে আমরা এই আলাপচারিতার মধ্য দিয়ে অনেকগুলো অর্থনৈতিক, সামাজিক এবং আমাদের জীবনযাত্রা এবং জীবন পরিবেশ প্রতিবেশ সব কিছু নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। আমরা এখন আজকে আলোচনা করছি সুনীল অর্থনীতি অর্থাৎ ব্লু ইকোনমি নিয়ে। কথা অ্যাপ অর্থাৎ কথা সোশ্যাল মিডিয়া থেকে সঠিক সময়ে সঠিক কথা এই আয়োজন। তাহলে যদি ওই সোয়াচ অফ নো গ্রাউন্ড, আমরা শুধু শুনেছি যে সোয়াচ অফ নো গ্রাউন্ডে গেলে ডলফিন দেখা যায়। শুধু ডলফিন না ভাই, এখানে তিমি মাছ আছে স্যার। আমাদের এই এলাকায় যদি আপনি তিমি দেখতে চান তাহলে এই সোয়াচ অফ নো গ্রাউন্ডে যেহেতু পানির গভীরতা বেশি, এখানে বেশ পরিমাণে তিমি আছে। আর তিমি মাছ তো আমাদের এখানে ধরার কোনো সুযোগ নাই, আমরা ধরতে পারি না, কারণ তিমি মাছ ধরার জন্য শুধু জাপানি ওদের স্পেশাল হারপুন আছে যেটি দিয়ে ধরতে হয়। আমাদের এই জালে তিমি আটকায় না। এবং তিমি আছে যে তার প্রমাণ দেখেন, প্রায় প্রতি 2-1 বছর পরে পরেই একটা তিমি মাছ অনেক সময় জাহাজের প্রপেলারে বাধা পেয়ে মারা যায় এবং কক্সবাজারে ভেসে ওঠে। কক্সবাজারের বড়িতে এখন যদি আপনি যান, একটা তিমি মাছের কঙ্কাল তারা রেখে দিয়েছে আর কি। কাজে তিমিও প্রচুর এখানে আমাদের এখানে আছে। এবং আমরা তিমি মাছ কিন্তু এমনিও ধরা মানা, তবে গবেষণার জন্য জাপান বলে আমরা গবেষণার জন্য ধরি, কিন্তু আসলে তো জাপান তিমি মাছ খায়। এটা তিমি একটা বিরাট একটা ব্যাপার। যেমন তিমি আমাদের, শুধু তিমি না, আমাদের অন্যান্য যে বড় মাছগুলো আছে, যেমন ধরেন ভাই সিবাস, এই মাছ আমাদের এখানে আছে, ভেটকি বা ইয়ে মাছগুলো। কিন্তু যত ওজনের বড় মাছ 50 কেজি 60 কেজি এগুলো কিন্তু পানির বেশি নিচে থাকে, উপরে থাকে না। মানে গভীর জলের মাছ বলে না, গভীর জলের মাছ মানে বড় মাছ। এই বড় মাছগুলো কিন্তু আমরা ধরতে পারি না, কারণ আমাদের যে জাল বর্তমানে আছে এগুলো পানির 30-40 মিটারের নিচে এগুলো যায় না। কাজে আমাদের সব মাছ ধরার জাহাজ 40 মিটার পানির ভিতরে। তাতে হচ্ছে কি, ছোট মাছ যা আছে সেটাও আমরা ধরে ফেলতেছি বেশি, এবং গাছটা যা আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং ছোট মাছ ধরার কারণে আমাদের এখানে ট্র্যাশ ফিশের একটা বড় সমস্যা, ট্র্যাশ ফিশ বলে এটাকে। কারণ আমরা ওই যে যেহেতু ছোট নৌকা ভাই, ওই নৌকাতে ফ্রিজ কম, কাজে আমরা ছোট মাছ পেলে পানিতে ফেলে দিই, বড় মাছটা রেখে দিই, এটা একটা। তারপরে আমাদের ধরেন আরেকটা আছে জাহাজ শিপ বিল্ডিং। শিপ বিল্ডিং কিন্তু একটা বড় সেক্টর আমাদের জন্য। এটা মানে যদি আমি 1%, আমরা এখন করি 0.5-6% পৃথিবীর, 0.6% মাত্র। কারণ আমাদের এই ইন্ডাস্ট্রিটা খুব ভালো চলতেছিল, আমরা বিদেশে বহু জাহাজ পাঠিয়েছি। কিন্তু আমাদের ব্যাংকগুলো যেহেতু লোন দিতে পারে না ঠিকমতো, সিড মানি দেয় না, জাহাজের জন্য যে প্লেট বিদেশ থেকে আমদানি করতে হয় তখন তারা আমদানি করতে পারে না। এই জন্য প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন মোটামুটিভাবে একটু বাধাগ্রস্ত, চলছে না ঠিকমতো। কিন্তু এই শিপ বিল্ডিংয়ে আমাদের কিন্তু লেবার খরচ খুবই কম। আমাদের এক্সপার্ট লোকজন আছে, জাহাজ নকশা তৈরি করতেছে, বানাইতে পারতেছে এবং সুইচ বোর্ড সহ করতেছে। কাজে এটাকে যদি আমরা উৎসাহ উদ্দীপনা দেই, আমরা যদি 1% করি পৃথিবীর, যেটা ধরেন সাউথ কোরিয়া এবং চীন করতেছে, 1% যদি করি, তাহলে আমাদের এখানে প্রায় $400 বিলিয়ন মার্কেট শুধু শিপ বিল্ডিং। সেটাই আমি এবং দেখলাম যে তার সাথে আরেকটা আমরা খালি আমি শেষ করে দিই, সেটা হলো শিপ রিসাইকেলিং, মানে এই যে শিপ ব্রেকিং, যেটা শিপ ব্রেকিং। শিপ ব্রেকিং প্রায় $2 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং আমরা পৃথিবীতে নাম্বার 1 শিপ ব্রেকিং। শিপ ব্রেকিং পাকিস্তান নাম্বার 2 হয়, চায়না নাম্বার 2 হয়, নাহলে ইন্ডিয়া নাম্বার 3, এই 4টে দেশেই হয় শিপ ব্রেকিং, অন্য দেশে হয় না। কিন্তু আমাদের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিগুলো ওপেন মেথডে কাটে, যার জন্য জাহাজ পরিবেশের জন্য ক্ষতিকর। তবে এখন হংকং কনভেনশন হয়ে গেছে, হংকং কনভেনশন হলে আমাদেরও প্রায় অনেকগুলো শিপ ইয়ার্ড এখন কমপ্লাই করে, আর একটু কমপ্লাই করতে হবে, করলে আমাদের কিন্তু মোটামুটি ভাবে বলতে পারি। সেটাই আমি দেখলাম যে শিপ ব্রেকিং যেহেতু আছে আমাদের, এটাকে যদি পরিবেশ নিয়ন্ত্রিতভাবে সেভাবে করা যায়, শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং, শিপ রিপেয়ার, হ্যাঁ, এই তিনটাই কিন্তু একটা বিরাট অর্থনৈতিক চাকা করতে পারে। তবে একটা জিনিস যে এইটার জন্য তো অনেকগুলো টেকনোলজি লাগবে। হ্যাঁ, যেমন আমি দেখলাম যে স্যাটেলাইট রিমোট সেন্সিং টেকনোলজি, কিংবা ওই কোস্টাল মনিটরিংয়ের জন্য, তারপর নেভাল লজিস্টিক্সের জন্য, তারপর আইওটি স্মার্ট সেন্সার্স ইত্যাদি লাগবে, ওই ফিশ স্টক নির্ধারণ করা, ট্র্যাকিং করার জন্য, ওয়াটার কোয়ালিটির জন্য, জিআইএস ওশেন ম্যাপিং সেটা লাগবে, উইন্ড অ্যান্ড টাইডাল টেক। সেদিন এক কোরিয়ান ভদ্রলোকের সাথে দেখা হলো, ওনারা বললেন যে ওয়েভ
থেকে ওই পাওয়ার ওয়েভ এনার্জি, টাইডাল এনার্জি, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। আর কোল্ড চেইন বা পোস্ট সার্ভিস টেকনোলজি, যেটা ওই যে আমি বললাম যে জাহাজ পুরোটাই একটা ইন্ডাস্ট্রি। আর ব্লক চেইন, আমার কাছে কিন্তু মনে হয় যে এই টেকনোলজি যেগুলো উল্লেখ করা হয়েছে এর প্রায় সবগুলোই কিন্তু আমাদের এখানে মোটামুটি বিদ্যমান। আমাদের স্যাটেলাইট, রিমোট সেন্সিং ইত্যাদি থেকে শুরু করে সবগুলোই পাওয়া। আর প্রয়োজন হলে আমরা বাইরে থেকে, এখনকার দিনে টেকনোলজি তো খুবই পাওয়া যায়। আপনি কি কোনো টেকনোলজিক্যাল বাধা দেখেন যে কারণে আমাদের এখানে এই ব্লু ইকোনমির বিকাশটা আমরা করতে পারছি না? কিছুটা টেকনোলজির বাধা আছে ভাই, সেটা হলো যেমন ধরেন আমাদের এখানে মাছ, কোথায় মাছ আছে সাগরে, যেখানে ক্লোরোফিল বেশি ওখানে মাছ থাকে। এইটা আজকাল স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করা যায়। স্যাটেলাইট দিয়ে ট্র্যাক করে যেটা করে, ওই স্যাটেলাইট অথরিটি ডাইরেক্টলি ফিশারম্যানদের মোবাইলে পাঠিয়ে দেয় যে এই ল্যাটিটিউড লঙ্গিটিউডে বা অক্ষাংশ দ্রাঘিমাংশে তুমি যদি যাও তাহলে মাছ পাবা। তাহলে ফিশারম্যান ডাইরেক্টলি ওই জায়গায় চলে যেতে পারে, মাছ না খুঁজে, তার খোঁজার দরকার নেই, ওখানে চলে গেল, মাছ ধরে নিয়ে চলে আসলো। অল্প সময়ে বেশি ক্যাচ ওপেন সিতে ধরার একটা পদ্ধতি। এইটা বাংলাদেশে এখনো চালু হয় নাই। এটা আমাদের স্পার্সও এই একটা প্রজেক্ট নিয়েছিল যে তারা এই কাজটা করবে, কিন্তু এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন আর শেষ পর্যন্ত হয়নি। এখানে একটা করা যেতে পারে। আর আমাদের ভাই সার্ভিলেন্স নাই, মানে নেভির জাহাজ হয়তো 365 দিনই সাগরে থাকে, তারা ফিজিক্যাল সার্ভেলেন্সটা করতেছে, কিন্তু যন্ত্রপাতির মাধ্যমে যে সার্ভেলেন্সটা অন্য দেশগুলো করে থাকে, যে কোন জাহাজ কোথায় আসতেছে, কে ধরেন ডেঞ্জারাস কার্গো নিয়ে আসলো। আপনার মনে আছে লেবাননে ডেঞ্জারাস কার্গো ব্রাশ করে কত লোক মারা গেল। ডেঞ্জারাস কার্গো যখন আনে তখন ওই জাহাজকে ট্র্যাক করা দরকার, সে কেন আসতেছে, কোথায় আসতেছে, তার পারমিশন আছে কিনা। কাজে আমাদের দেশে এখন পর্যন্ত এই ব্যবস্থাটা গড়ে ওঠেনি। ডিজি শিপিং চেষ্টায় আছে একটা করা, মোটামুটিভাবে তাদের বিল্ডিং হয়ে গেছে, ইকুইপমেন্ট চলে আসছে, জিএমডিএসএস বলে এটাকে। ওইটা হলে আমাদের কিছুটা হয়তো হবে, কিন্তু আরো বেশি করা দরকার। সেই সঙ্গে আমাদের যেটা ভাই আরেকটা জিনিস করা দরকার, সেটা হলো আমাদের ট্যুরিজম। আমাদের ট্যুরিজমের জন্য একটা মাত্র জাহাজ এখন আছে যেটা সেন্ট মার্টিন যায়, আর একটা সুন্দরবনে চলাচল করে, কিন্তু এটা হলো কোস্টাল ট্যুরিজম। কিন্তু আমাদের এই যে সাগরে যাওয়ার জন্য সাগরের আরো বিদেশে $1.9 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি, এটা প্রতি বছর ভাই বাড়তেছে প্রায় 7 to 8% হারে। কারণ পশ্চিমা দুনিয়াতে যারা বয়স 60 বছরের বেশি তারা চাকরি করে না, 60-এর পরে আর চাকরি করে না। তারা কি করে, তারা ঘোরাফেরা করে, তারা প্লেনে ঘুরতে পারে না বিকজ বয়স বেশি, বারবার ওঠানামা করাটা কেউ পছন্দ করে না। জাহাজে একবার লাগেজপত্র নিয়ে উঠে যায়, 3 মাস ঘুরে টুরে ফেরত চলে আসে। কাজে আমাদেরকে ওই দিকটা একটু নজর দেওয়া দরকার। আর বিশেষ করে আমি বেশ চেষ্টা করছিলাম আমাদের যে পর্যটন মন্ত্রণালয়ের সাথে, যে আমাদের কক্সবাজারে ভাই প্রত্যেক বছরই একটা দুটো করে ছেলে দেখবেন যে সাঁতার কাটতে গিয়ে মারা যায়। কারণ হলো ওখানে টাইড আছে, যখন ভাটার সময় পানিটা সাগরের পিছন দিকে, মানে সাগরের দিকে চলে যায়, ওই সময় যদি কেউ নামে, যদিও লাল ফ্ল্যাগ দেওয়া থাকে, কিন্তু সবাই তো এটা মানে না। কিন্তু আমরা যদি ওখানে একটা নেট লাগাই দিই, পৃথিবীর অন্য অন্য দেশে আছে, তাহলে কিন্তু সে বেশি দূর যেতে পারবে না, নেটে যে আটকায় যাবে এবং সে জানেটা বেঁচে যাবে। এরকম একটা ব্যবস্থা আমার মনে হয় যে ব্লু ইকোনমি সেলের মাধ্যমে যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে এই দিক থেকেও আমরা আমাদের জনবল বাড়াতে পারবো। এবং ওই যে আপনি যেটা বললেন, সিউইডও আমরা যদি চাষ করি, সিউইডও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য খুব উপকারী, ওটাও কার্বন ডাই অক্সাইড ধরে রাখে প্রচুর পরিমাণে, ওই দিক থেকে আমরা help এখন এটা করতে হলে যদি সত্যি ন্যাশনাল ব্লু ইকোনমি অথরিটি করা হয় এবং সেরকম একটা সব ইন্টারমিনিস্ট্রিয়াল কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং সেই ক্ষেত্রে তো অনেক পার্টনার্স দরকার হবে, যেমন ডোমেস্টিক পার্টনার্স, বিভিন্ন সরকারি মন্ত্রণালয়গুলো, তারপরে সেখানে তো অনেকগুলো মন্ত্রণালয় আমরা দেখলাম। ইউনিভার্সিটি যেমন বুয়েট আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, তারপরে ফিশারিজ আছে, ইনস্টিটিউট আছে, তারপরে ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আছে। প্রাইভেট সেক্টরে শিপিং লাইন্স এবং ফিশিং কোঅপারেটিভস, মানে এই ফিশিং কোঅপারেটিভসগুলো কিন্তু আসলে সমুদ্রের মাছের কোঅপারেটিভ না, এরা হচ্ছে আমাদের ডাঙার মাছের কোঅপারেটিভ। সেগুলো তারপরে রিজিওনাল, যেমন বিমস্টেক, সার্ক, তারা এইগুলোর জন্য কোলাবোরেশন করতে পারে। তারপরে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ব্যাংক তো এইসব ব্যাপারে নিশ্চয়ই ফান্ড জি দেয়। জি তারপরে জিআইজেড, ইউএসএইড অবশ্য সাম্প্রতিককালে। তারপরে রিসার্চ পার্টনারশিপ, এগুলোর জন্য শোনা যায় যে অনেক রিসার্চ পার্টনারশিপ পাওয়া যায়, বিশেষ করে ইউনেস্কোর আইওসি থেকে, এফএও থেকে বা এনওএ থেকে। তারপর সিভিল সোসাইটিসগুলো আছে,
আর ফাইন্যান্সিং সোর্সেস সেটাও কিন্তু অনেকে বলে যে পাবলিক বাজেট তো আছেই, কিন্তু আমাদের ভিশন 2030 বা 2041 যাই হোক সেখানে হয়তো থাকবে। গ্রিন ক্লাইমেট ফান্ড আছে, সেটা ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফান্ডের। জি তারপরে মাল্টিল্যাটারাল এজেন্সিজ আছে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ইউএনডিপি ইত্যাদি। কাজেই ফাইন্যান্সও হয়তো জোগাড় করা যাবে, কিন্তু এইগুলো স্টেপ বাই স্টেপ আপনি কি কিছু মনে করেন যে ধরেন যে প্রথমে কোনো একটা পাইলট করা যায় কিনা, যেটা দিয়ে আসলে এর যে একটা বিশাল অপরচুনিটি, সেই অপরচুনিটিটা মানুষের সামনে, কারণ সিইং ইজ বিলিভিং, কাজে যাতে সেই ইটা হয়, তাহলে হয়তো দেখা যাবে যে তখন সবাই বুঝবে যে এটাও একটা সম্পদ। গার্মেন্টসটা যেভাবে হলো, আমরা তো প্রথমে শুধু সেলাই করতাম, জি সমস্ত কিছু ওখান থেকে আসতো, আমরা সেলাই করতাম। পরে কিন্তু আস্তে আস্তে এখন আমরা সুতোও তৈরি করি, আমরা কাপড়ও তৈরি করি, আমরা প্যাকেজিংও তৈরি করি, সব কিছুই করি। তো এইখানেও কিন্তু সেরকম কোনো স্টেপ বাই স্টেপ কোনো প্ল্যান আপনি চিন্তা বলুন। আমার মতে ভাই, যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা প্রাইভেট সেক্টরে গড়ে উঠছে, কিন্তু সরকার কিন্তু এটা সহায়তা করছে, তা না হলে কিন্তু হতো না। দেখেন এই যে ব্যাক টু ব্যাক এলসি আমরা কিন্তু গার্মেন্টসকে দিতে পারছি বলে গার্মেন্টস এতটা বেড়ে উঠছে। ভারত কিন্তু ব্যাক টু ব্যাক এলসি করতে পারেনি, এখনো করতে পারেনি গার্মেন্টসে। কাজেই সরকারি সহায়তা অবশ্যই প্রয়োজন আছে, এবং সরকারি সহায়তাটা থাকলে আপনি ফিশিং সেক্টরই বলেন, শিপ বিল্ডিং সেক্টরই বলেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রি বলেন, এবং আমাদের এই যে বায়োটেকনোলজি, মানে সাগরের গাছ ও মাছ থেকে ওষুধপত্র ইত্যাদি বাইর করা, এই সবগুলো করা সম্ভব আমাদের এখন যে জনবল আছে। তবে হ্যাঁ, একটা জিনিস, যে ওই আপনি যেমন এখানে বলা আছে সঠিক সময়ে সঠিক কথা, ওই জায়গায় যে সঠিক স্থানে সঠিক লোকটা লাগবে, এইটা আমাদের একটু সমস্যা আছে। আমাদের দেশে অনেকেই মনে করে যে তারা সবকিছুই জানে, সবকিছুই করতে পারে। এই সব জানতাদের কবলে পড়লে কিন্তু আরেকটা আপনার, আমি মনে করি যে সমস্যা হবে। কাজেই যা এই স্পেসিফিক লুক সিলেক্ট যদি করা যায়, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি বা আমাদের ইউনিভার্সিটি আছে, সব কিছু আছে, ভালো লোক যদি সিলেক্ট করা যায় অবশ্যই তারা ডেলিভারি দিবে, এবং তাদেরকে আপনার একটা নির্দিষ্ট ছকে ফেলে কাজ করতে হবে যে এর ভিতরে আমরা এই কাজ চাই। এবং পাইলট স্কেল দরকার, যেমন পাইলট হচ্ছে, যেমন উইন্ড, রিনিউয়েবল এনার্জির ভিতরে উইন্ড থেকে পাইলট হচ্ছে। এতে যদি সাকসেসফুল হয় তাহলে বড় আকারে হবে, মেগাওয়াটে যাবে, এখন হয়তো কিলোওয়াটে হচ্ছে। সেরকম টাইট থেকে হতে পারে, এটা চেষ্টা চলতেছে, এটা নিয়েও। ঢেউ থেকে হতে পারে, এটাও চেষ্টা চলতেছে। তারপরে আমাদের যে ছোট ছোট ফেরি আছে, এই ফেরিগুলো সোলার পাওয়ারে চলতে পারে। ফিলিপিনে আপনি ছোট ফেরিগুলো সব উপরে সোলার, নিচে লোকজন বসে আছে, মানে ঢেউ ছায়াও পাচ্ছে প্লাস ইঞ্জিন চলতেছে। কাজে আমাদের সব কিছুই কিন্তু ভাই করা সম্ভব। আপনি যেটা বললেন যে এটা ডেডিকেটেড কিছু লোক দিয়ে কাজ করালে আমার কাছে মনে হয় যে আমাদের এই অপারিত সম্পদের কিছু একটা হলেও আমরা নিয়ে আসতে পারবো। আমি একটা এক্সাম্পল দেই ভাই, সময় হ্যাঁ, আছে সময় কিনা। প্রায় চলে আসবে। আচ্ছা, সেটা হলো যে আমি যখনই বাংলাদেশের ম্যাপ দেখাই তখন উল্টা করে দেখাই কেন? কারণ আমরা যদি ভারতে যেতে চাই পাসপোর্ট ভিসা লাগে, আমরা যদি মায়ানমারে যেতে চাই পাসপোর্ট ভিসা লাগে, কিন্তু আপনি যদি দক্ষিণে যেতে চান কোনো পাসপোর্ট ভিসা কিছু, একটা জাহাজ দরকার এবং কিছু অভিজ্ঞ নাবিক দরকার, এবং তারা সাগরের যে কোনো জায়গায় যেয়ে শুধু অন্য দেশের 200 মাইলের ভিতরে যাবে না, যে কোনো ধরনের সম্পদ সাগর থেকে, রেয়ার আর্থ মেটেরিয়াল বললেন, যা কিছুই বলেন না কেন, সব কিছু সংগ্রহ করে বাংলাদেশের লোকজনের জন্য আনতে পারবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আজকের এই আলোচনা শেষ করলাম ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতি নিয়ে। আগামী পর্বে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ আহ, তারুণ্যের যে শক্তি, এবং সেই তারুণ্যের শক্তি এক সময় 80-র দশকে আমাদের সবচেয়ে বড় প্রধান সমস্যা ছিল জনসংখ্যা, আর আজকের সময় হচ্ছে আমাদের প্রধান সম্পদ তারুণ্য। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি ধন্যবাদ জানাই আজকের অতিথি রিয়ার অ্যাডমিরাল খোরশেদ আলমকে। আমরা ব্লু ইকোনমিতে অনেক কিছু জানলাম, কিন্তু এই জানার কোনোই লাভ হবে না যদি আমরা এগুলোকে কার্যকর করতে না পারি। এবং গ্রিন টিভিকে ধন্যবাদ যে এই ধরনের একটা আয়োজন করেছে। আর কথা অ্যাপ এবং সোশ্যাল মিডিয়া আসলে এই আলাপচারিতার অনুষ্ঠান হওয়া উচিত, এবং এগুলো যাতে কার্যকর হয় সেই জন্য যে পদক্ষেপগুলোর কথা আমরা বললাম সেগুলো যদি হয়, তাহলে আমরা সবাই উপকৃত হব, আমাদের দেশ উপকৃত হবে, আমাদের জাতি এগিয়ে যাবে। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।